বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, অসংখ্য সালাম এবং দুরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি মেজর জিয়া বলছি। শুরুতেই আমি আমাদের জুলকারনাইন স্যার ভাই, আপনাকে এই ইন্টারভিউর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কিছু প্রশ্ন দিয়েছেন। ফার্স্ট কোয়েশ্চেন, যে আমার নিজের ব্যাপারে সংক্ষেপে কিছু বলা। এটার উত্তরের শুরুতেই আমি 24-এর গণঅভ্যুত্থানে বীরশ্রেষ্ঠ আবু সাঈদ সহ অন্য যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি শুরুতেই পরিষ্কার করে নিতে চাই যে আমি নিজেকে শুধু মেজর জিয়া বলেছি, এক্স কিংবা বরখাস্ত বা রিটায়ার্ড কিছুই বলিনি, এবং এর কারণ আছে। কারণটা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট রেজিম নিজেই একটা ভারতীয় প্রক্সি শাসন ছিল, যেটা ছিল অবৈধ। এটা একটা ভারতীয় পাপেট গভর্নমেন্ট ছিল। অনেকে এটাকে শুধু ফেসিস্ট শাসন হিসেবে আখ্যায়িত করেছেন, সেটাও একটা লেভেলে ঠিক আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশি ফেসিজম ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়ান হেজিমনি। তাই এই ভারতীয় প্রক্সি সরকার আমাকে বাংলাদেশ আর্মি থেকে বরখাস্ত করার এখতিয়ার রাখে না বলে আমি মনে করি। আপাতত আমি নিজেকে শুধু মেজর জিয়া পরিচয় দেয়াই সঠিক মনে করছি। 36 জুলাইয়ের অভ্যুত্থানের পর এদেশের জনগণের সরকার গঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। নাও লেট দিস গভর্নমেন্ট ডিসাইড আমরা যারা এই কু অ্যাটেম্পটের সাথে জড়িত ছিলাম, আমাদেরকে কি বীর প্রতীক উপাধি দিতে চান তারা, নাকি ভারতীয় এই প্রক্সি গভর্নমেন্টকে হটানোর চেষ্টাকে আইন বহির্ভূত মনে করে কিংবা এই গার্বেজ সংবিধান বহির্ভূত মনে করে আমাদেরকে বরখাস্ত করতে চান, সেটা এই গভর্নমেন্টের এখতিয়ার। আর আমার ব্যক্তিগত পরিচয়ের ব্যাপারে, আমার বাড়ি মৌলভীবাজার মুস্তফাপুর গ্রামে। আমার শৈশব এবং কৈশোর আমাদের গ্রামের বাড়িতেই কেটেছে। মৌলভীবাজারে আমি দ্য ফ্লাওয়ার্স কেজি স্কুলে পড়তাম। ক্লাস 6-এ আমি দ্য হোলি চাইল্ড প্রি ক্যাডেট এবং হাই স্কুলে ভর্তি হই। আর ফাইনালি ক্লাস 7-এ সিলেট ক্যাডেট কলেজে আমি অ্যাডমিশন নিই। আই এম ফ্রম 16th ব্যাচ অফ সিলেট ক্যাডেট কলেজ। 1997-এ এইচএসসি পাশ করি এবং এরপরে আর্মিতে জয়েন করার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। আই এম ফ্রম 41st বিএমএ লং কোর্স। আমার প্যারেন্ট ইউনিট ছিল 26th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দ্যাট ইজ এ ভেরি গ্রেট ইনফ্যান্ট্রি ইউনিট ইন বাংলাদেশ আর্মি। এরপরে আমি 17 বীর এবং 22 বীর রেজিমেন্টে কিছুদিন কাজ করেছি। রংপুর ডিভিশনে আমি G3 অপস হিসেবে অল্প কিছুদিন অ্যাটাচড অবস্থায় কাজ করেছি। এরপর আই ওয়াজ পোস্টেড টু SINT ট্যাকটিক্স উইং এর ইনস্ট্রাক্টর হিসেবে আমি কয়েক বছর কাজ করেছি। লাস্টে আই ওয়েন্ট টু MIST ফর কমপ্লিটিং আমার কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার জন্য। তো এরপরের আমাদের সেই অভ্যুত্থানের চেষ্টা এবং এই ঘটনা প্রবাহের কারণে আমি লং টাইম অ্যাবসেন্ট ছিলাম ফ্রম দি পাবলিক লাইফ। এই কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো আমি মারা গেছি। এছাড়া হাসিনা রেজিমের কেউ কেউ প্রবাবলি এই প্রপাগান্ডা ছড়িয়েছিল। এই কারণে আর্মিতে থাকা আমার কলিগস, কোর্সমেটস, ক্লাসমেটস যারা ছিল, সিলেট ক্যাডেট কলেজের যারা এক্স ক্যাডেটস, আমার আত্মীয় স্বজন সকলেই আমার জন্য বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাদের সকলের কাছেই আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রেখেছেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে নিরাপদে রাখতে চান, দুনিয়ার সকলে মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কারো থেকে নিরাপত্তার চাদর উঠিয়ে নেন, সে সহজেই ক্ষতিতে পড়ে যাবে। তো আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে আসলেই কি আপনারা 2011-তে সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন? সো ইন শর্ট, ইয়েস, উই অ্যাটেম্পটেড ফর ইট। বাংলাদেশের মানুষকে এই ইন্ডিয়ান প্রক্সি গভর্নমেন্ট থেকে মুক্ত করার জন্য আমরা নিজেদের লাইফ রিস্ক নিয়ে এই চেষ্টা করেছিলাম। একটু ডিটেলস যদি বলতে চাই তাইলে বলবো যে এটা শুরু হচ্ছে সেই বিডিআর ইনসিডেন্ট থেকে। যেভাবে রিসেন্টলি আমাদের ইলিয়াস হোসেন ভাই একটা বেশ সুন্দর ভিডিও করেছেন, ওনাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের ইভেন্টটাকে উনি কভার করেছেন। সো বিডিআর মেসাকার নিয়ে অনেক ডিটেলস অলরেডি সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়ে গেছে। আমি আর এটা নতুনভাবে আলাপ করছি না। স্পেশালি কনক সারোয়ার ভাইয়ের চ্যানেলে মেজর সুমন স্যার, মেজর রেজা কমান্ডো সহ আরও অনেকে ডিটেলস আলাপ করছেন। সো ইটস ভেরি ক্লিয়ার টু এভরিবডি বাই নাও। তো বিডিআর ইনসিডেন্টের পরে আমরা যারা এই ইভেন্টে জড়িত ছিলাম, আমাদের একটা কনক্লুশন ছিল, আমরা বেশ কিছু কয়েকটা কনক্লুশন আমরা ড্র করি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন ছিল যে এই ভারতীয় আগ্রাসন বা ইন্ডিয়ান হেজিমনি যেটা আমাদের এগেনস্টে
ইট ওয়াজ রানিং, এটার এগেনস্টে ডিফেন্স হিসাবে বাংলাদেশের আমাদের দুটো ইম্পর্টেন্ট পিলার আছে, অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ দি ইসলামিক স্পিরিট অফ দি বাংলাদেশি পিপল, আমাদের দেশের মানুষের ইসলামিক চিন্তা চেতনা, এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি। সো ইন্ডিয়ানরা এই দুইটা শক্তিকেই টার্গেট করে কাজ করছে ফর এ লং টাইম। আর পিলখানার এই ঘটনার মাধ্যমে তারা 57 জন অফিসারকেই শুধু শহীদ করে নাই, বরং অফিসারদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের প্রচণ্ড একটা ঘাটতি তৈরি করে দিছিল। ইভেন বিটুইন অফিসার্স এবং ট্রুপস তাদের মধ্যেও একটা বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এবং যেটা আলটিমেটলি এই বাংলাদেশ আর্মিকেও উইক করে ফেলে। আমরা খুব ক্লিয়ার ছিলাম যে এই বিডিআর ইনসিডেন্টের পরে আলটিমেটলি তারা ফার্স্ট পিলার যেটা বাংলাদেশের মানুষের ইসলামিক স্পিরিট, সেটার উপরও একটার পর একটা আক্রমণ আসবে। যেমন পরবর্তীতে আমরা শাপলা চত্বরে দেখছি, শাপলা চত্বরে গণহত্যা, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ অন্যদের ফাঁসি দেয়া, অন্যান্য জামাত ইসলামের অন্য নেতাদেরকে ফাঁসি দেয়া, মোদি বিরোধী আন্দোলনের সময় গণহত্যা, হেফাজতে ইসলামের সম্মানিত আলেমদেরকে বন্দী করা, ইভেন জামাত ইসলামীকে রাজনৈতিক অ্যাক্টিভিটি থেকে অফ করে দেয়া আলটিমেটলি। তো এই সব কিছুই প্রমাণ যে বাংলাদেশের ইসলামকে তারা কার্টেল করার ট্রাই করেছে। সো এই ইসলামিক স্পিরিট বা এই মুসলিম পরিচিতির বিরুদ্ধে তাদের এই অ্যাটাক, যেটা তাদের এই ক্রমাগত আক্রমণের মূল কারণটা কি, সেটার মূল কারণটা আসলে এইটা যে ইন্ডিয়ানস আর ভেরি ক্লিয়ার যে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে এই ধর্মীয় চেতনা বা ইসলামিক স্পিরিট থাকবে এবং একটা প্র্যাকটিসিং মুসলিম আর্মি যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে সিকিম বানাতে পারবে না, তাদের সেই স্বপ্নই থেকে যাবে। সো দে টার্গেটেড Islamic spirit of the people of Bangladesh. At the same time, they targeted the Bangladesh army again and again. আমরা এটাও হিসাব করে দেখছিলাম যে ইন্ডিয়ান এই প্রক্সি শাসন বা এই সফট ইনভেশনের এগেনস্টে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করছেন আমাদের ওই সকল অফিসাররা যারা বিডিআর ইনসিডেন্টের পরে ভোকাল ছিলেন এবং এটার প্রতিবাদ করছেন, প্রটেস্ট করেছেন এবং ডিমান্ডেড দ্য জাস্টিস, মানে দে আর ভেরি ভোকাল অ্যাবাউট ডিমান্ডিং জাস্টিস ফর ইট। সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমরা আমাদের নিজেদেরই অপারেশনকে প্ল্যান করছিলাম যে লেট আস ট্রাই অ্যাজ এ সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আর থার্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমাদের চিন্তা ছিল যে মেবি ইন কোর্স অফ টাইম পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ তারা হয়তো দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন এবং বাংলাদেশকে এই ইন্ডিয়ান প্রক্সি শাসন থেকে মুক্ত করার ট্রাই করবেন। বাট সামহাউ দে প্রবাবলি ডিড নট রিকগনাইজ যে এই ইন্ডিয়ান হেজিমনিটাকে সেভাবে রিকগনাইজ করতে পারেন নাই প্রবাবলি, এবং তারা শুধুমাত্র লোকাল হাসিনা রিজিমকে নিয়ে বিজি ছিলেন এবং ফাইনালি দে ডিড নট সাকসিড। ফোর্থ লাইন অফ ডিফেন্স হিসাবে ফাইনালি এক সময় এদেশের আপামর জনসাধারণ এবং বাংলাদেশ আর্মির মেজরিটি অফ দি মেম্বার্স তারা জয়েন করবেন এগেইনস্ট দিস ইন্ডিয়ান প্রক্সি রুল, এবং আল্লাহর রহমতে 24-এ এসে লাস্ট লাইন অফ ডিফেন্স হিসাবে এটা সাফল্য পেয়েছে। তো এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মিড লেভেল এবং জুনিয়র লেভেল অফিসার্স এবং ট্রুপস এবং সৈনিকবৃন্দ তারা এই প্রক্সি ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্ডার ডিফাই করে, সরাসরি ভায়োলেট করে জনগণের কাতারে এসে এই অভ্যুত্থানে জনগণের সাথে শরিক হয়েছে। সো আই স্যালুট টু দিস মেম্বার্স অফ দি আর্মি। At the same time to General Walker, they choose the right side. তো কেউ হয়তো ভাবতে পারেন যে আমি 24-এ এসে নতুনভাবে এই কথাগুলো বলতেছি, তাদের জন্য বলতেছি যে আমাদের এই ফাইন্ডিংসগুলো বেশি ডিটেইলসে আমাদের সেই সময় একটা আহ্বান বা স্টেটমেন্ট আমরা প্রকাশ করছিলাম, সেখানে ডিটেইলস লেখা আছে, যার হেডিং ছিল মধ্যম সারির অফিসাররা অচিরেই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন, যেটার ইংলিশ ভার্সন ছিল যে মিড লেভেল অফিসার্স আর ব্রিঙ্গিং ডাউন চেঞ্জেস সুন। তো আশা করি আমি এর একটা কপি আপনাদেরকে জুলকারনাইন স্যার ভাইয়ের মাধ্যমে প্রোভাইড করব। সব মিলিয়ে ইয়েস উই ট্রাইড ফর দি মিলিটারি কু। পয়েন্ট টু বি নোটেড দ্যাট পাসিং আউট প্যারেডের সময় আমরা সবাই শপথ করি যে নিজের জীবন বিপন্ন করে হলেও আমরা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করব। আর উপরে আমি যে সিচুয়েশন ডিসক্রাইব করলাম যে এই সিচুয়েশনে আসলে উই ডিড নট হ্যাভ এনি মোর অপশন ইন আওয়ার হ্যান্ড আদার দেন ট্রাইং ফর এ কু।
যদিও সেই সময় আমরা সাকসেসফুল হইতে পারি নাই, আল্লাহ তাআলার ইচ্ছা, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ দি বেস্ট অফ প্ল্যানার্স। তো আপনার থার্ড যে কোয়েশ্চেনটা ছিল যে আপনি এতদিন ধরে আইনের কাছে আত্মসমর্পণ করেননি কেন, এবং একজন সুনাগরিক হিসাবে কি এটি করা উচিত ছিল না? দ্যাটস এ গুড কোয়েশ্চেন, বাট এর উত্তরে আমি বলবো যে আইনের কাছে আত্মসমর্পণ, এটা কোন আইন, কার আইন? ইন্ডিয়ান এই প্রক্সি স্টেট এর কাছে ওয়াই শুড আই সারেন্ডার? ইন্ডিয়ান এই প্রক্সি শাসন যেটা হটানোর জন্য আমি কাজ করছি, এবং এটার কারণে তারা আমার এগেনস্টে ডজেন্স অফ ফলস কেসেস দিয়ে রাখছে, এবং এই ফলস কেসেস দেওয়ার কারণটাই হচ্ছে সো দ্যাট আই ডু নট ওয়ার্ক এগেনস্ট ইন্ডিয়ান হেজিমনি, আমাকে যেন শাটডাউন করা যায়। তো এই গভর্নমেন্টের কাছে তো আমার আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। যদি এমন হইতো যে গভর্নমেন্টটা ইট ওয়াজ এ প্রক্সি গভর্নমেন্ট, ওকে, বাট জুডিশিয়ারি ওয়াজ ভেরি স্ট্রং এবং নিউট্রাল, সিচুয়েশন তো সেটাও না। রেদার আমাদের এই সবগুলো কোর্ট ছিল ক্যাঙ্গারু কোর্টস, সবগুলোতে ফরমাইশি রায় দিত এবং ফরমাইশি রায় লিখা হতো। সো আমি যদি এই জুডিশিয়াল সিস্টেমের কাছে সারেন্ডার করতামও, আমি কি তাইলে একটা ফেয়ার ট্রায়াল পাইতাম? প্রবাবলি নট, নেভার। সো বরং আমি এখন মনে করি যে নতুন স্বাধীনতার পর এই সেকেন্ড রিপাবলিক, এইটাতে আই মে কনসিডার দিস ম্যাটার যে ইফ আই হ্যাভ টু সারেন্ডার অর নট, এবং কোথায় কার কাছে সারেন্ডার করা যায়। নেক্সট পয়েন্ট ইজ দ্যাট যে বিএনপির মিস্টার তারেক রহমান, উনাকে কিন্তু আগে প্রায় বলা হতো আগের গভর্নমেন্টের তরফ থেকে যে উনি কেন কোর্টে এসে ফেস করে না, উনি কেন কোর্টকে ভয় পায়, এক্সেট্রা। কারণ তাদের জানা ছিল যে অল দিস কোর্টস আর ক্যাঙ্গারু কোর্টস, এবং তারা আগের রিজিমের ইচ্ছা মতো সব রায় দিবে। ইভেন পেপারের হেডিং হয়েছে যে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়েছে। সো এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের কন্ডিশন ছিল। ইভেন এই 36শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একবার বিচারিক কু করারও ট্রাই করছেন প্রিভিয়াস জাজেস। সো এই ধরনের একটা জুডিশিয়াল সিস্টেমের কাছে তো আই ক্যানট সারেন্ডার মাইসেলফ ইন এনি কেস। নেক্সট পয়েন্ট ইজ দ্যাট বিচার বিভাগের সংস্কারের জন্য নতুন কমিশন হয়েছে, অ্যান্ড ইটস দে আর স্টিল ওয়ার্কিং, এটা হয়তো বা সময় লাগবে, বাট এখনো কিন্তু প্রিভিয়াস হাসিনা রিজিমের সেই সব লোকজন বিভিন্ন লেয়ারে বসে আছেন। সো লেট দিস রিফর্ম বি কমপ্লিটেড, দেন ইনশাআল্লাহ আই উইল লুক ইনটু ইট। আরেকটা হচ্ছে যে লাস্ট রিজিমে কি পরিমাণ রাজনৈতিক মামলা হয়েছে সেটা তো আমরা সবাই ক্লিয়ার। ইভেন প্রেজেন্ট গভর্নমেন্ট তারা একটা রাজনৈতিক মামলা যাচাই কমিটি পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। সো আমিও ইনশাআল্লাহ আমার নামের যে মামলাগুলো এগুলো সবই মিথ্যা মামলা এবং হাইয়েস্ট অর্ডার অফ রাজনৈতিক মামলা আমি বলবো। আমি আই উইল হোপ দ্যাট বর্তমান সরকার, বিপ্লবী সরকার অথবা গণ অভ্যুত্থানের পরের সরকার, তাদের কাছে আমি আশা করব যে বিং এ ডিভোটেড সোলজার অফ দিস কান্ট্রি, তারা আমার এগেনস্টে অল দিস ফলস কেসেস এগুলাকে এই রাজনৈতিক মামলার যাচাই কমিটির মাধ্যমে এগুলাকে যাচাই করবেন, এবং দে উইল রিমুভ অল দিস কেসেস এগেনস্ট মি, আমাকে তারা ফ্রি করে দিবেন, সো দ্যাট আই ক্যান ওয়ার্ক ফর দি কান্ট্রি। আর এরপরেও উপরের সবগুলো বিষয় মাথায় রাখলে somebody will have only two options, যে একটা হচ্ছে আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ, যেটা মাহমুদুর রহমান ভাই, আমার দেশ পত্রিকার সম্পাদক মিস্টার মাহমুদুর রহমান ভাই, যেটা উনি অ্যাডপ্ট করেছেন, এবং এরপরে উনি বেশ কয়েকদিন জেলে থাকতে হয়েছে ওনাকে। আর সেকেন্ড অ্যাপ্রোচ ইজ এ প্র্যাগম্যাটিক ওয়ান, যেটা বিএনপি এর মিস্টার তারেক রহমান হি হ্যাজ অ্যাডপ্টেড, এবং উনি ওয়েট করতেছেন যেন ওনার নামে যতগুলো কেস আছে সেইগুলো যেন উইথড্র হয় অথবা সলভড হয়, এবং আই থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্য রাইট অ্যাপ্রোচ। আমি নতুন এই পরিস্থিতিতে দুইটা অপশনের মধ্যে কোনটা নেওয়া বেটার, আমি এটা নিয়ে ভাববো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আকাশ ও পৃথিবীর রব, যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। এই মুহূর্তেও তিনি আমাকে দেখছেন, আমার মনের অবস্থা জানেন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনা শুরুতেই আমি জুলাই অভ্যুত্থানের আহত মুক্তিযোদ্ধাদেরকে এবং জীবিত সকল আন্দোলনকারীদেরকে স্মরণ করছি। সে সকল বীর যোদ্ধাদেরকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আই স্যালুট ইউ অল। আজকের ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা তো অধিকাংশই এমআইএসটিতে স্টুডেন্ট অফিসার ছিলেন, তাহলে সে সময় এই পরিকল্পনা নিলেন কেন?
এর উত্তরে আমি বলবো, আপনাদের খেয়াল আছে কিনা, আমাদের সবার প্রিয় লেজেন্ডারি অ্যাক্টিভিস্ট পিনাকিদা, উনি 36 জুলাইয়ের 2-3 দিন আগে সম্ভবত একটি ভিডিওতে একটা আলাপ করেছিলেন। সেটা হচ্ছে, উনি বলেছিলেন যে আর্মি নিজেদেরকে সেভ করতে পারে নাই, নিজেদের সহকর্মীদেরকে রক্ষা করতে পারে নাই, তারা এই দেশকে কিভাবে সেভ করবে। আই এক্স্যাক্টলি নিউ ওয়্যার হি ওয়ান্টেড টু হিট। তিনি তার এই কথার মাধ্যমে আর্মির দেশপ্রেমিক অংশটিকে ইগনাইট করার চেষ্টা করেছেন, যেন তারা আন্দোলনে শরিক হয় এবং সাধারণ মানুষের কাতারে নেমে আসেন। যাদের মধ্যে রিয়েল ম্যানহুড আছে, পৌরুষ আছে, আসলে এই কথা শুনলে তাদের অন্তরে দাবানলের মতো আগুন জ্বলে ওঠার কথা। একজন অ্যাক্টিভিস্ট হিসাবে সে সময় এটা বলাই জরুরি ছিল, এবং পিনাকিদা বলেছিলেনও। ধন্যবাদ আপনাকে। তো মূল যে পয়েন্ট, ম্যানহুড বা পৌরুষ, পিনাকিদা ওই কথার মাধ্যমে সেই পৌরুষত্বকে টাচ করতে চেয়েছেন। পুরুষদের একটা প্রোটেক্টিভ জেলাসি থাকে, তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে প্রোটেক্ট করতে চাওয়া। একটা এক্সাম্পল দেই, ধরেন সমাজের একজন সাধারণ ব্যক্তি, তার বাসায় একটা ডাকাত দল হানা দিল এবং কোনোভাবে তাকে বেঁধে ফেললো, তার হাত পা বাঁধা, এবং তার চোখের সামনেই তার পরিবারকে হত্যা করলো কিংবা নির্যাতন করলো। এখন এই ব্যক্তির মনে যে বেদনা, তার নিজের পরিবারকে রক্ষা করতে না পারার যে কষ্ট, যে গ্লানি, এটা আসলে যারা ভুক্তভোগী শুধু তারাই বুঝবে, এটা আমরা হয়তো বাইরে থেকে বুঝবো না। এখন সেম সিচুয়েশন যদি ঘটে একজন ওয়েল ট্রেইনড সোলজারের সাথে, এই সোলজারের কিন্তু এই ক্ষেত্রে যাতনা এবং মনের সেই কষ্ট, গ্লানি অনেক বেশি হবে, কারণ তার এত ট্রেনিং, তার এই ফিজিক্যাল ফিটনেস কিছু কাজে লাগলো না, সে তার পরিবারকে বিপদের সময় রক্ষা করতে পারলো না। নাও থিঙ্ক অফ এ গ্রুপ অফ ট্রেইনড সোলজার্স। তখন একদল ট্রেন্ড সোলজারকে যদি এভাবে বেঁধে রাখা হয় এবং তারপরে এরকম কিলিং হয় তাদের পরিবারকে অথবা তাদের সহকর্মীদেরকে, এটার ম্যাগনিটিউড অনেক অনেক টাইমস বেশি। কারণ হচ্ছে তারা এখানে একটা গ্রুপ, হোল গ্রুপ ফেইলড। একটা ব্যক্তি ফেল করা ভার্সেস হোল গ্রুপ ফেল করার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। যতবার তারা একে একে অপরের চোখের দিকে তাকাবে, ততবার তাদের সেই গ্লানি তাদেরকে আঁকড়ে ধরবে। একটা ডিভাস্টেটিং ফেলিয়ার তাদের বারবার চোখের সামনে ভেসে আসবে, তাদের ম্যানহুড, তাদের পৌরুষত্ব বারবার আঘাতপ্রাপ্ত হবে। দিস এক্স্যাক্ট থিং হ্যাপেন টু আস অ্যাট দ্যাট টাইম। বিডিআর ইনসিডেন্টের পরে আমরা সবাই ফাইটার্স, ওয়েল ট্রেইন ফাইটার্স ছিলাম, উই হ্যাড দ্য ট্রেনিং। আমরা নিজেদেরকে ড্যাম চ্যাম্পিয়ন্স ভাবতাম যে আমরা দেশকে রক্ষা করব, দেশের স্বাধীনতা রক্ষা করব, কিন্তু পিলখানায় আমাদের ভাইদের হত্যাযজ্ঞের সময় আমরা কিচ্ছু করতে পারিনি। এবং এর বিস্তারিত মেজর সুমন স্যার এবং অন্যান্যরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ডিটেইলস আলাপ করেছেন। একটা ড্যাম ভুল পলিটিক্যাল ডিসিশনের জন্য আমরা সবাই এই গ্লানি সাফার করতে হয়েছে। বাট ওয়েট, কয়েকদিন পরেই আমরা বুঝতে পারলাম এটা শুধু একটা ভুল পলিটিক্যাল ডিসিশন না, রেদার দ্য হোল ড্যাম সিস্টেম ইজ ইনভলভড। পুরো সিস্টেম এই কিলিং এর সাথে জড়িত ছিল। হেড অফ দ্য গভর্নমেন্ট হারসেলফ, এক্স প্রাইম মিনিস্টার হারসেলফ ওয়াজ ইনভলভড। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিজে এখানে, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে এখানে ইনভলভ ছিলেন। লোকাল আওয়ামী নেতারা সেটাতে ইনভলভ ছিল। ইন্ডিয়ান কমান্ডোজ কেম ইন। হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়াজ রেডি টু ইন্টারভিন। অবিনাশ পালিওয়ালের সেই আর্টিকেলে আপনারা এটা পাবেন। এই গ্লানি এবং এই হতাশা, এই যে টোটাল সিচুয়েশন, এটা আসলে বলে বোঝানো টাফ। এবং ইউ ফিল বিট্রেড বাই অল। আমরা সবাই নিজেদেরকে বিট্রেড ফিল করতেছিলাম যে কিভাবে নিজ দেশের সরকার অথবা মাফিয়া গ্যাং বলা যায়, এদেশের শত্রুদের সাথে মিলে তারা এই ঘটনাটা ঘটায়। তাহলে কিসের স্বাধীনতা, কিসের জন্য এত ট্রেনিং, আর কিভাবে বা আমরা এদেশের মানুষকে রক্ষা করব, এই স্বাধীনতাকে রক্ষা করব। সো ইট ওয়াজ এ ডেসপারেট টাইম। আর সবারই জানা আছে যে ডেসপারেট টাইম কলস ফর ডেসপারেট মেজার্স। তখন আমরা ভাবছি যে ডু অর ডাই, আমরা বাঁচবো অথবা উইল ফিক্স দ্য সিচুয়েশন। তো এইটাই আসলে সেই প্রেক্ষাপট যে স্টুডেন্ট অফিসার্স হবার পরও এই পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এই অপারেশনে যেতে। এছাড়া আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা অনেকেই এমআইএসটিতে স্টুডেন্ট অফিসার ছিলাম, এটা ঠিক, তবে সবাই কিন্তু এমন ছিলেন না। কেউ কেউ ট্রুপস কমান্ড করছিলেন, এবং আমি এখানে এটা ডিটেলসে যাচ্ছি না, হয়তো পরে কোনো সুযোগে ইনশাল্লাহ আলাপ করা যাবে। আমাদের একটা চিন্তা এরকম ছিল যে যদি বাইরে থেকে কোনো ইউনিটস অথবা ট্রুপস সহ যেসব অফিসাররা আছেন ওরা যদি আসতে নাও পারেন, আমরা যদি অ্যাটলিস্ট 10 to 12 অফিসার্স একসাথে হইতে পারি উইথ একটা করে এসএমজি এবং 3-4টা ম্যাগাজিন, তাইলে ইউ আর কাউন্টিং অ্যাবাউট 1200 to 1500 রাউন্ড অফ অ্যামুনিশন। সো উইথ দ্যাট স্ট্রেংথ আমরা চিন্তা করেছিলাম যে উইল ফাইট। ভাবনাটা এমন ছিল যে আমরা 10-12 জন উইথ 1200 to 1500 রাউন্ডস অফ অ্যামুনিশন,
আহ, গণভবনের নিরাপত্তায় যে ফোর্স থাকে বা ফাইট করবে যারা, তারা দলীয় আনুগত্য এবং বেতনের জন্য করবে, কিন্তু আমরা ফাইট করব টু সেভ দ্য নেশন, টু রিস্টোর দি ইন্ডিপেন্ডেন্স অফ দি কান্ট্রি। সো গণভবনের ফোর্স আমাদের সামনে আলটিমেটলি টিকতে পারবে না। আর যদি আমরা ফেল করি, শহীদ হয়ে যাই, ইটস ওর্থ এ ট্রাই। পরাধীন ও গোলামীর জীবনের চেয়ে মুক্তির চেষ্টায় জীবন দেয়া অনেক বেশি সম্মানের। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সেই মিনিমাম ফোর্স অ্যাসেম্বল হতে পারিনি, অ্যান্ড উই ফেইল্ড, কিন্তু আমাদের চেষ্টার কমতি ছিল না। পয়েন্ট টু বি নোটেড, আমাদের এই প্রচেষ্টায় জড়িত ছিলেন না এমন অনেক অফিসারকেও কিন্তু পরে ফাঁসানো হয়েছে। হয়তো তাদের অনেকের সাথে আমার ফোনে যোগাযোগ ছিল, অথবা কেউ কেউ হয়তো বা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, এগুলো দেখে তাদেরকে এই সুযোগে জব থেকে, আর্মি থেকে আউট করে দেওয়া হয়েছে। আশা করি সেই সকল অফিসারদেরকে অচিরেই সসম্মানে আবার আর্মিতে ফেরত নেওয়া হবে এবং তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া হবে। এদেশের মানুষকে শুধু এতটুকুই বলবো, এই দেশের প্রতি, এই মাটি এবং প্রতিটি মানুষের প্রতি আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে প্রচণ্ড ভালোবাসা ঢেলে দিয়েছেন। হৃদয়ে চিড়ে দেখানো তো কঠিন, সো আমি দুটো উদাহরণ দিই, আপনারা চাইলে এটা চেক ব্যাক করতে পারবেন। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আমার সিলেট ক্যাডেট কলেজের বড় ভাই কর্নেল মুস্তাফিজ স্যার। উনি একজন অত্যন্ত দেশপ্রেমিক এবং ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, বাংলাদেশের একজন নামকরা কমান্ডো। জুলাই আন্দোলনের সময় তিনি একটা ভালো ভূমিকা রেখেছেন। স্যারের সাথে রিসেন্টলি আমার আলাপ হয়। স্যার আমাকে প্রশ্ন করেছিলেন যে, জিয়া, তুমি এই মানসিক শক্তি কিভাবে পেয়েছিলে সেই অপারেশনের সময়? তো আমার উত্তরটা এরকম ছিল যে, আমাদের সবার মধ্যেই সাধারণভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালোবাসা ফিলিংস কাজ করে। দেশের মানুষের অধিকার রক্ষা করা, মানুষের উপর জুলুমের প্রতিকার করা, পরবর্তী প্রজন্মকে ভারতীয় গুলামীর জীবন যেন কাটাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা ইত্যাদি। কিন্তু এগুলোর সাথে আমার কিংবা যে কোনো প্র্যাকটিসিং মুসলিমের ভিতরে আরেকটা ফোর্সও এক্সট্রা কাজ করে। সেটা হচ্ছে ধর্মীয় দিক থেকেও যে কোনো জুলুমের প্রতিরোধ করা আমাদের জন্য একটা ঈমানি দায়িত্ব। এছাড়া যে কোনো মুসলিম দেশ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে এর প্রতিরোধ করা এটি একটা ফরজ দায়িত্ব। নামাজ রোজা যেরকম ফরজ, ঠিক সেরকম একটি ফরজ। এই কারণে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করাকে আমি আমার পবিত্র দায়িত্ব মনে করি। তো এই ডুয়াল ফোর্স আমার ভিতরে এবং একই সাথে যে কোনো ধার্মিক অফিসার কিংবা সৈনিক তাদের ভিতরে কাজ করে এবং করবে। আর দ্বিতীয় যে উদাহরণটা, সেটা বলবো যে আমার বন্ধু দেশপ্রেমিক এবং সাহসী প্রযোজক খিজির হায়াত খান, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে, তুই স্বাভাবিক জীবনে আসলে ভারতীয় এজেন্টরা তোকে টার্গেট করতে পারে, এটা তুই চিন্তা করেছিস? আমার উত্তরটা এক্স্যাক্টলি এই লাইনটা ছিল যে, ইন দ্যাট কেস আই উইল বিকাম শহীদ ইনশাআল্লাহ। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হিসাবে গণ্য হব ইনশাআল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই। আরেকটি বিষয় লক্ষ্য করুন, ফেসিস্ট শেখ হাসিনা নিজ হাতে বিএমএতে আমাকে সোর্ড অফ অনার দিয়েছেন। আমি চাইলে তার লেসপেন্সার হয়ে আর্মিতে অনেক উপরে যেতে পারতাম, বলতে পারতাম, আপা আপনি নিজ হাতে আমাকে সোর্ড অফ অনার তুলে দিয়েছেন, আমি জান দিয়ে আপনার খেদমত করতে চাই। কিন্তু আমি সেই পথ বেছে নিইনি, বরং দেশের জন্য, দেশের মানুষের জন্য যা করা দরকার সেটি করতে চেয়েছিলাম। সম্মানিত দেশবাসীকে আমি বলবো যে, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা 2011-তে সেই অভ্যুত্থানে সাফল্য লাভ করতে পারিনি। পারলে হয়তো বিগত সময়ে ভারতীয় প্রক্সি শাসনের কারণে আপনাদের এত কষ্ট সইতে হতো না। বিএনপি, জামাত, হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম সহ্য করতে হতো না, বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হতো না। আমরা আর্মিতে বিভিন্ন ট্রেনিং নেই, কিন্তু কিভাবে একটা সাকসেসফুল মিলিটারি কু করতে হয় এইটা ট্রেনিং কিন্তু আসলে দেয়া হয় না। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে যদি কখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়, তখন ইনশাআল্লাহ দেশবাসী আমাদেরকে বিজয়ী হিসাবে দেখতে পাবেন। আর বিজয় শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে, অ্যান্ড ভিক্টরি কামস ফ্রম আল্লাহ অ্যালোন। অবশ্য 2011-তে আমরা যে আমাদের সাকসেস না পাওয়াতে একটি ভালো দিক দেখতে পেয়েছে আমার বন্ধু খিজির হায়াত খান। সে বলেছিল যে, যদি আমরা ওই সময় সফল হয়ে যেতাম, ফেসিস্ট শেখ হাসিনা হয়তো ইতিহাসের হিরো হয়ে যেতেন। কিন্তু এখন তিনি বিদায় নিয়েছেন খুনি, ফেসিস্ট, দিল্লির বান্দি এবং ইতিহাসের ভিলেইন হিসাবে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি কি সেনা হেফাজত থেকে নিজে পালিয়েছিলেন নাকি আপনাকে পালাতে কেউ সাহায্য করেছিল? এর উত্তরে আমি বলবো, আমি এই ব্যাপারে 2012 সালেই একটা ইমেইলে ডিটেলস লিখেছিলাম, তো সেটা এখানে আমি রিপিট করছি না, আশা করি সবাই দেখে নেবেন। অবশ্যই কেউ আমাকে দরজা খুলে দিয়ে বলে নাই যে আপনি পালিয়ে যান, বরং আমার নিজেকেও বেশ কিছু স্টেপস নিতে হয়েছে। আর কেউ সাহায্য করেছিল কি না এটার ব্যাপারে আমি সরাসরি কারো নাম বলতে চাই না।
আমি চাই না ডিজিএফআই, এনএসআই, র্যাব এক্সেট্রাতে থাকা আমার লিঙ্কস যেন এখানে এক্সপোজড হয়ে যায়। আমি বরং অতীত ছেড়ে বর্তমানে আসতে চাই। বর্তমানে কারা আমাকে সাহায্য করতে পারেন সেই আলাপটা মনে হচ্ছে বেশি জরুরি। আমি জেনারেল ফায়েজ এবং জেনারেল জাহাঙ্গীর স্যারকে বলতে চাই। জেনারেল জাহাঙ্গীর এখন ডিজিএফআই, একসময় তিনি 22 বীরের টুআইসি ছিলেন, আমিও তখন 22 বীর রেজিমেন্টে ছিলাম। স্যার, আমি আর আপনি মিলে ইউনিটের অ্যাডভান্স পার্টিকে আলীকদমে নিয়ে গিয়েছিলাম, এবং সেই সময় আমরা দুজনে খুব সুন্দরভাবে পুরো কাজটা সমাধান করেছিলাম, আলহামদুলিল্লাহ। একইভাবে জেনারেল ফায়েজ স্যার সে সময় 22 বীর রেজিমেন্টের সিও ছিলেন। রিসেন্টলি হি ইজ প্রমোটেড টু লেফটেন্যান্ট জেনারেল। স্যার, উই পাসড এ ভেরি গুড টাইম এট আলীকদম আন্ডার ইউর কমান্ড। সে সময় আলীকদমে আমি আমার ফ্যামিলি সহ থেকেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, এবং উই হ্যাড এ ভেরি নাইস টাইম দেয়ার। সো স্যার, আপনাদের দুজনকে আমি বলছি যে আপনারা দুজনেই আলীকদমে আমার ছেলেকে দেখেছেন। আমার সেই ছেলেটি আমাকে এক যুগ থেকে দেখেনি। বিগত 12 বছরে একবারও আমি তার মাথায় হাত বুলাতে পারিনি, একবারও তার কপালে একটা চুমু দিতে পারিনি। ক্যান ইউ বিলিভ দিস স্যার? আমি হয়তো এর মাঝেই তার চোখে একজন ব্যর্থ বাবা হয়ে গেছি। আপনাদের প্রাক্তন এই ইউনিট অফিসারকে আপনারা কি অন করবেন না স্যার? আমার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আপনারা কি আমাকে সাহায্য করবেন না? এরপর আমি আর্মি চিফ জেনারেল ওয়াকার স্যারের ব্যাপারে বলতে চাই। স্যার, আপনি আমার ডাইরেক্ট ইনস্ট্রাক্টর ছিলেন, সিন্ডিকেট টিএস ছিলেন, টেক উইংয়ে ইয়াং অফিসার্স কোর্স 14-এ আমি কোর্স করেছিলাম। 1.5 থেকে 2 মাস অ্যাটলিস্ট আমরা সেম সিন্ডিকেটে আপনি আমাদের 10-15 জন স্টুডেন্ট অফিসারকে ক্লাস নিয়েছিলেন। সো উইল ইউ নট ওন ইউর স্টুডেন্ট স্যার? Will you not show to the army that you have the guts to own your boys? স্যার, আপনাদের কারো কাছেই আমি এক্সট্রা কোনো ফেভার চাচ্ছি না। আই ওয়ান্ট জাস্টিস। ক্লিন মি আপ সো দ্যাট আই ক্যান সার্ভ দ্য কান্ট্রি, ইনশাআল্লাহ। স্যার, আমরা তো প্রশিক্ষণ নিয়েছি, ট্রেনিং নিয়েছি এই দেশের জনগণের টাকায়, এদেশের মানুষের টাকায়। আমাদের এই ট্রেনিংকে এভাবে নষ্ট করতে দেওয়া উচিত না, বরং দেশের কাজে লাগানো উচিত। আমি আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। এদেশের বিপ্লবী ছাত্র জনতাকে আমি বলতে চাই, আমি ইতিমধ্যে আমার সন্তানদের চোখে একজন ব্যর্থ বাবা, আমার পিতামাতার চোখে একজন ব্যর্থ সন্তান, আমার বোনদের চোখে আমি একজন ব্যর্থ ভাই। ওই দিন সম্ভবত আমি শহীদ হয়ে গেলে আমার এই গ্লানিগুলো সহ্য করতে হতো না। দেশের জন্য কাজ করে আমি আজ নিজের ফ্যামিলিতেই ব্যর্থ। আমার কি এটি পাওনা ছিল বলে আপনারা মনে করেন? যদি তাই মনে করেন তাহলে বলবো যে আপনারা দোয়া করেন যেন এমন ব্যর্থ বাবা আর কারো না হয়। এটার উত্তরে আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য এবং রহমতই ছিল আমার মূল সাহায্য। এর বাইরে দেশের জনগণের অনেক সাহায্য এবং ভালোবাসা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। যারাই এই ভারতীয় প্রক্সি শাসন মেনে নিতে পারেনি, তারা আমাকে আপন করে নিয়েছে। আমি এখানে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নাম বা পরিচয় এখানে প্রকাশ করছি না। শুধু একটি নাম আমি বলবো, অনেকেই হয়তো বা চেনেন যে বিখ্যাত ইসলামিক একটি প্রকাশনা আছে সিয়ান পাবলিকেশনস, এর প্রকাশক এবং বিশিষ্ট আলেম আহমদ রফিক ভাই। ওনার বাসা বাড্ডাতে। এই বেচারার সাথে জীবনে আমার মাত্র 2-3 বার দেখা হয়েছিল। শুরুতে আমি এমন কারো বাসায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছিলাম যার সাথে আমার মোবাইলে কোনো যোগাযোগ ছিল না। এই কারণেই আমি ওনার বাসায় যাই এবং কয়েকদিন আমি ওনার বাসায় থাকি। পরে ওনার মাধ্যমে আরেক ছোট ভাইয়ের বাসায় উঠি, এটি একেবারে শুরুর দিকে। তো আমাদের সেই অপারেশনের রাতে আমি সেই ছোট ভাই থেকে বিদায় নিতে চেয়েছিলাম, তো ওনাকে পাচ্ছিলাম না। তো বাধ্য হয়ে আমি শেষ মুহূর্তে আমার ফোন থেকে তাকে একটা ফোন করেছিলাম। তো আমি শিওর ছিলাম যে আজকে ওই দিন রাতে দেশের জন্য ফাইট করে হয় আমি শহীদ হয়ে যাব অথবা উই উইল উইন, দুটার মধ্যে একটা হবে। এই জন্যই আসলে তাকে খুঁজতেছিলাম যে অ্যাটলিস্ট বিদায় না নিয়ে কিভাবে যাই, কিন্তু আফসোস দুইটার মধ্যে কোনোটাই ঘটে নাই। I was neither killed, neither I was victorious. তো এই ফোন কলের লিঙ্ক থেকে মাওলানা আহমেদ রফিক ভাই এবং সেই ছোট ভাইকে তারা পেয়ে যায় এবং মাসের পর মাস তাকে গুম করে রেখেছিল। সম্পূর্ণ বিনা দোষে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং উনি মূল ঘটনার কিছুই জানতেন না। হি ওয়াজ নেভার পার্ট অফ দি প্ল্যান। আর্মিকে তিনি পছন্দ করতেন, এইটাই আলটিমেটলি তার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমার ধারণা এগুলো প্ল্যান করেই করা হয়েছে যেন আর্মির ব্যাপারে মানুষের মন বীতশ্রদ্ধ হয়ে ওঠে, আর এভাবে আর্মিকে মানুষের চোখে খারাপ করতে পারলে আলটিমেটলি ইন্ডিয়ান যে প্ল্যান বাংলাদেশকে সিকিম বানানো সেটা তাদের জন্য সফল হবে। আর এই বিষয়টা চিন্তা করলে আমি খুবই লজ্জিত হয়ে যাই। একইভাবে
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি এর কিছু সাহসী এবং দেশপ্রেমিক সদস্য এবং সমর্থকদের সাহায্য এবং সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারা আমাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ এখন পালিয়ে বেড়াতে হচ্ছে আমাকে আশ্রয় দেওয়ার কারণে। যাই হোক, ওই ঘটনার ডিটেলসে যাচ্ছি না। তাই আমি বলবো যে এদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের প্রচণ্ড ভালোবাসা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এদেশের মানুষকে যেন পরিপূর্ণ কল্যাণ দান করেন, আমিন। আর কড়া নজরদারির মধ্যে থাকার ব্যাপারে বর্ডারে কিন্তু সবসময় কড়া নজরদারি থাকে না, এটা খেয়াল রাখার বিষয়। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে নজরদারি করতে পারবে বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা কিন্তু সে ইন্ডিয়া কিংবা মালয়েশিয়াতে করতে পারবে না। আবার বাংলাদেশের ভিতরেও কিন্তু সব ডিস্ট্রিক্টে নজরদারি সমান না। সো ফাইনালি ইফ আল্লাহ প্রোটেক্টস দেন নান ক্যান হার্ম। আর আরেকটা হচ্ছে নজরদারির মধ্যেও টিকে থাকার আরও কিছু টিটবিটস আছে, সেটা আমি এখানে বলছি না। এগুলো মিসইউজ যেন না হয় এবং মিসইউজড হইতে দেওয়া উচিতও না। এগুলো আমি 24-এর গণ আন্দোলনের যোদ্ধাদের জন্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী ভবিষ্যৎ যেসব বিপ্লবী ফাইটার্সরা থাকবে তাদের জন্য আলাদা করে রাখলাম। যদি আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ সেই সব বীর যোদ্ধাদেরকে এগুলো আলাদাভাবে জানাবো ইনশাআল্লাহ। তবে পালিয়ে থাকার ব্যাপারে একটি কষ্ট আমি পেয়েছি, যেটা আসলে জানানো এখানে রিলেভেন্ট মনে হচ্ছে। সেটা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার শহরের সেই ঘ্রাণ, সেন্ট। প্রায় 12টা বছর হয়ে গেল যে আমি আমার শহরের ঘ্রাণ নিতে পারিনি। রিয়েলি আই মিস মাই টাউন। যারা এখনো আমার শহর দেখেননি তাদেরকে বলবো একবার ঘুরে আসেন, সেই অতুলনীয় ঘ্রাণটা শুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে সেই ঘ্রাণের গল্প জানান, যেন আমি অনেক দূরে থেকেও সেই ঘ্রাণটা আবার অনুভব করতে পারি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।